সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং সকলেই পড়াশোনা করছো। আমি গত ক্লাসের ন্যায় আজও তোমাদেরকে আমাদের স্থিতিবিদ্যার 8.3 থেকে তোমাদের কয়েকটি গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা হলো দেখো, PQR সমমুখী সমান্তরাল বল তিনটি যথাক্রমে ত্রিভুজ ABC শীর্ষ বিন্দুতে ক্রিয়ারত এবং তাদের মান ABC এর সমানুপাতিক। দেখাও যে তাদের লব্ধি ত্রিভুজটির অন্তঃকেন্দ্রে ক্রিয়া করবে। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। দেখো, তাহলে আমরা ABC বিন্দু দিলাম। তাহলে এখন ওরা বলতে চাচ্ছে আমাদের এইরকম তিনটা সমান্তরাল বল ক্রিয়া করতেছে। তাহলে এখন এই বলটা হলো P, এটা হলো Q, এটা হলো R বল। ঠিক আছে, এটা হলো R বল। এইরকম এখন বলছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আমরা অন্তঃকেন্দ্র বলতে কি বুঝি? যে ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে, ছেদ বিন্দুটাকে অন্তঃকেন্দ্র বলে। তাহলে এখন আমরা আমাদের এই গাণিতিক সমস্যা আমরা ধারাবাহিক কাজগুলো করব, তারপরে দেখা যাক এটা কিভাবে করা যায়। সলিউশনে আসি। আমরা কিভাবে করব? তোমরা জানো যে আমাদের এই বলবিদ্যার গাণিতিক সমস্যাগুলো কি করতে হয়, গতানুগতিক একটা ধারায় লিখতে হয়। যে আমরা যে চিত্রগুলো করি, সেই চিত্রগুলো অঙ্কন করি, তার একটা ব্যাখ্যা দিতে হয়। তো এখন দেখো, ধরি ত্রিভুজ ABC, আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করেছি তার ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ABC বিন্দুতে সমমুখী সমান্তরাল বল যথাক্রমে P ইকুয়াল টু ধরি KA, Q ইকুয়াল টু ধরি KB, R ইকুয়াল টু KC। কারণ এখানে এই PQR বলগুলো আমার ABC এর সমানুপাতিক। ঠিক আছে, ABC এর সমানুপাতিক। ঠিক আছে, ABC এর সমানুপাতিক, আমরা এটা ধরে নিলাম। এখন আমরা দেখব যে BOC বিন্দুতে এই B এবং C বিন্দুতে যা আমার QOR বলের লব্ধি হবে কত? Q প্লাস R। এটাও একটা বল। বলটি কি করবে? আমার BC বাহুস্থ D বিন্দুতে ক্রিয়া করবে। D বিন্দুতে ক্রিয়াশীল হবে, আমরা এটা জানি। তাহলে ধরি আমরা এদিকে দিয়ে কোনো একটা D বিন্দুতে ক্রিয়া হবে, এখানে Q প্লাস R, এটা হলো D বিন্দু। ঠিক আছে, এটা হলো D বিন্দু, কোন একটা বিন্দুতে ক্রিয়া হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সদৃশ অসমান সমান্তরাল বলের লব্ধির ক্রিয়া বিন্দু সূত্র থেকে আমরা এখান থেকে পাবো কত? তাহলে Q ইন্টু BD ইকুয়াল টু R ইন্টু CD। আমরা এই সম্পর্কটা এখান থেকে পাবো।
এখন এই জায়গার থেকে আমরা কাজ করতে পারি, এখানে বিটি বাই সিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে আর বাই কিউ। তাহলে আর বাই কিউ ইকুয়াল টু আর এর ভ্যালু কত ছিল আমাদের এখানে? এখানে ছিল হচ্ছে হলো কেসি ডিভাইডেড বাই কেবি ইকুয়াল টু সি বাই বি। ঠিক আছে, সি বাই বি। এখন আমরা এখানে দেখি সিটা কি। আমরা বাহু, এখানে সি হচ্ছে সিকোণের বিপরীত বাহু। সিকোণের বিপরীত বাহু কত? আমার এবি এবং বি স্মল বি ইকুয়াল টু বি কোণের বিপরীত বাহু এসি। তাহলে আমরা এখানে এসি হিসাবে এটা লিখে রাখলাম। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার আর্টিকেল দিয়ে লিখে রাখলাম। তাহলে আমরা এখান থেকে এই সম্পর্কটা তৈরি করলাম। এখন দেখি যে তাহলে এখন এই ক্ষেত্রে যে অনুপাতটা আমার বের হলো, ঠিক আছে, তাহলে এখন এখানে এটি কি, যে অতএব এডি রেখা, এডি রেখা, এডি রেখা এ কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই অনুপাতে আমরা এখানে দেখলাম যখন নাকি বিডি বাই বিসি সিডি ইকুয়াল টু যখন এবি বাই এসি হয়, তখন আমরা বলবো কি যে এই যে এডি রেখা তখন এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তখন সমদ্বিখণ্ডিত করে মানে সমদ্বিখণ্ডিত করে, আচ্ছা, কোণকে সমদ্বিখণ্ডিত করে, এবং তখন এডি হয় আমার এই ত্রিভুজের মধ্যমা। ওকে, এখন আমরা তখন এডি হচ্ছে হইল এই ত্রিভুজের মধ্যমা, এটা প্রুভ করে এখান থেকে। তারপরে এখন আমরা এখানে আবার অন্য ক্ষেত্রে দেখি যে এখানে বলতে চাচ্ছে যে আমার এ বিন্দু এ ও, আমরা এখান থেকে কি পেলাম? এই ত্রিভুজ থেকে এ ও ডি বিন্দুতে, এ ও ডি বিন্দুতে ক্রিয়ারত বলগুলো কি কি? ক্রিয়ারত কি কি বল ক্রিয়া করতেছে? পি ও কিউ প্লাস আর, এই দুটো বল। ঠিক আছে, এত এত তাহলে সমান্তরাল, তাহলে এখানে হবে কি সমান্তরাল বলদয়ের লব্ধি কত হবে? বলদয়, সমান্তরাল বলদয়ের লব্ধি আমরা এখানে পাবো কত? পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, কিউ প্লাস আর লব্ধি কি করবে? এডি রেখাস্থ কোন আই বিন্দুতে ক্রিয়ারত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই দুটো লব্ধি, যেহেতু এই দুটো বল বড়, এটা তার মানে একটু এদিক দিয়ে আমার এইরকম ভাবে ক্রিয়া করবে। দিস ইজ দ্য আই। ঠিক আছে, দিস ইজ দ্য আই, এইরকম ভাবে ক্রিয়া করবে। তাহলে এই বলটা কত হবে? পি প্লাস কিউ প্লাস আর। এই বলটা পি প্লাস কিউ প্লাস আর হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কথাটা বুঝলাম। যখন আমার এইটা তিনটে, এই বলটা এ বিন্দুতে পি বল এবং ডি বিন্দুতে আমার এখানে কিউ প্লাস আর বল, দ্বয় সমান্তরাল সদৃশ সমান্তরাল বলের লব্ধির ক্রিয়া বিন্দুর সূত্র থেকে আবার আমরা এখানে কত পাবো? যে পি ইন্টু এ আই ইকুয়াল টু কিউ প্লাস আর বল ইন্টু ডিআই। আমরা এই সম্পর্কটা এখান থেকে পাবো। এটা এখান থেকে আমরা ঠিক আগের মতো একটা কাজ করি।
যে এ আই ডিভাইডেড বাই ডি আই এই অনুপাত ইকুয়াল টু কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি হবে এখানে, ডিভাইডেড বাই পি হবে এখানে। তাহলে সেই ওখানকার ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, পি কিউ আর এর ভ্যালুটা বসাই, তাহলে হবে হচ্ছে হলো বি প্লাস সি ডিভাইডেড বাই এ। কে রাশিটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটাকেও একটা আর্টিকেলের নাম দিলাম, এটারও একটা আর্টিকেলের নাম দিলাম, এ আই বাই ডি আই ইকুয়াল টু বি প্লাস সি বাই এ, আমরা এটা নামকরণ করলাম। কিন্তু এখানে আমরা 1 নং সম্পর্ক থেকে কি পেয়েছিলাম, একটু জিনিস খেয়াল করো, যে আমরা দেখি, কিন্তু আমরা 1 নং থেকে কি দেখলাম, 1 নং থেকে দেখা যায়, 1 নং থেকে কি দেখা যায়, 1 নং থেকে দেখো, 1 নং এই দুটো সম্পর্ক থেকে এবি, এবি বাই বিডি, এসি বাই সিডি এই সম্পর্কটা আমরা এখান থেকে আনতে পারি। তাহলে দেখো এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিডি আমরা আনলাম। এই দুই অনুপাত যখন সমান হয় তাদের যোগফলের অনুপাতটাও সমান হবে। তাহলে এবি প্লাস এসি ডিভাইডেড বাই বিডি প্লাস সিডি ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারবো, আমরা এই ক্ষেত্রে এই এবি বাহু হচ্ছিল সি কোণের বিপরীত বাহু, সো সি প্লাস বি কোণের বিপরীত বাহু এসি, সো বি, আর এটা পাবো আমরা বিসি, বিসি ইকুয়াল টু কত পাবো, তাহলে বি প্লাস সি বাই এ সম্পর্কটা আমরা এখান থেকে পেলাম। দেখো এটাকেও আমরা 3 নাম্বার আর্টিকেল নাম দিলাম। তাহলে 1 নং সম্পর্ক থেকে প্রথম এবং শেষ অনুপাত থেকে আমরা এই সম্পর্কটা এনে অনুপাতের যোগ দিয়ে আমরা এই একটা রিলেশন পেলাম, যেটা 2 নংয়ের রাইট হ্যান্ড সাইডে সমান আমার এখানে। তার মানে কি হচ্ছে, এই দুটোকে যদি আমি এখন সমান করি তাহলে আমরা এখান থেকে কি রিলেশন পাবো, দেখো তাহলে অতএব 2 ও 2 ও আমরা 3 নং থেকে কি পাবো, 2 এবং 3 নং থেকে কি পাবো, তাহলে 2 এবং 3 নং থেকে আমরা যে সম্পর্কটা পাবো এখান থেকে, যে কি এবি বাই বিটি ইকুয়াল টু এ আই বাই ডিআই, এ আই বাই ডিআই এই সম্পর্কটা আমরা এখান থেকে পাই। তাহলে এই সম্পর্কটা দ্বারা আসলে কি বোঝায়, যে এইখান থেকে যদি আমি বিআই এই কোণটাকে যোগ, এই রেখাটাকে যোগ করি, তাহলে আমরা এই রেখাটাকে যোগ করলাম বিআই, তাহলে দেখো যে আমাদের এবি বাই বিডি ইকুয়াল টু এ আই বাই ডিআই, এ আই বাই ডিআই, এবি বাই বিটি ইকুয়াল টু এ আই বাই ডিআই। এই অনুপাত দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, এই অনুপাত দ্বারা বোঝাচ্ছে কি, যে বিআই যে রেখাটা সেটা বি কোণকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এটা দ্বারা এটা বোঝায়। তাহলে অতএব বিআই রেখা বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এই কথাটা এখানে পরিষ্কার বলতে পারছি যে এটা এখানে। তাহলে এখন কি বলা যেতে পারে, তাহলে এখন বলা যেতে পারে যে তাহলে আই বিন্দুটা আমার কি হচ্ছে, এ কোণ এবং বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে আই কোণটা কি হচ্ছে আমার এখানে, আই কোণ, এ কোণের আই বিন্দুটা যে রেখার উপর সেটা কি হচ্ছে, এ কোণকে সমদ্বিখণ্ডিত করে। আবার এই ক্ষেত্রে আই বিন্দুটা যে রেখার উপর অবস্থিত সেই রেখাটা কি করে, বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং
আমরা এখানে এই কথাটা বলতে পারি যে আই বিন্দুটি এ ও বি কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। আমরা এটা বলতে পারি, অর্থাৎ তাহলে ফিনিশিং এসে কথাটা বলতে পারি যে আই বিন্দু ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র তাই বলত্রয়ের লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়া করে। তাই বলত্রয়ের লব্ধি কি করে? ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়া করে। এটাই হলো আমাদের ফিনিশিং কথা। তাহলে এটাই হলো আমাদের এখানে প্রুফ। দেখো, আমরা এইখানে যে কাজটা করলাম, আমরা আরেকবার তোমাদেরকে আমি একটু বুঝাই দিতেছি যে আমাদের পি কিউ আর সমমুখী সমান্তরাল তিনটি বল যথাক্রমে এবিসি ত্রিভুজের এ বিন্দু এ বি সি শীর্ষ বিন্দুত্রয়ে ক্রিয়ারত এবং তাদের মানগুলো কি হবে? বলগুলো এবিসি এর সমানুপাতিক। এবিসি কি? ত্রিভুজের বাহুগুলো। আচ্ছা, এখানে বলছে দেখাতে হবে যাদের লব্ধি কি হবে? ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়া করে। তাহলে আমরা সেজন্য কি করলাম? আমরা ত্রিভুজ একটা অঙ্কন করলাম, ত্রিভুজের বাহুগুলো দেখালাম, বলের ক্রিয়া দিকগুলো দেখালাম, চিহ্নিত করলাম। করার পরে আমরা এখানে দেখালাম যে বি ও সি বিন্দুতে সদৃশ বলের ক্ষেত্রে তাদের লব্ধি বিসি রেখা ডি বিন্দুতে ক্রিয়া করলো, যে কোনো বিন্দুতে ক্রিয়া করতে পারে। তাহলে সদৃশ সমান্তরাল বলের লব্ধির ক্রিয়া বিন্দু সূত্র থেকে আমরা এইটা পেলাম। এখান থেকে এই অনুপাতটাও বের করলাম। ঠিক আছে, তাহলে বিডি বাই সিডি ইকুয়াল টু এবি বাই এসি, এই এক নাম্বার দিলাম। তাহলে এইটা যখন এই সম্পর্কটা হলে এই সম্পর্কটা দ্বারা মিন করে কি? যে এডি যদি এ বিন্দুর সাথে ডি এর সংযোজিত রেখা এ কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা তার প্রমাণ করে এই রেশিও থেকে। আবার এ এবং ডি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ প্লাস আর, তাহলে এ বিন্দুতে পি এবং ডি বিন্দুতে কিউ প্লাস আর, এই দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি এটি রেখার যে কোনো আই বিন্দুতে ক্রিয়া করবে। সেটাও আমরা এখান থেকে দেখে আগের মতো করে আমরা এরকম একটা রিলেশন তৈরি করলাম। 2 নাম্বার। এখন দেখা যাচ্ছে কিন্তু 1 নং থেকে আমরা এখানে কি পেয়েছিলাম? 1 নং থেকে এই দুটো সম্পর্ক থেকে আমরা এই দুটো সম্পর্ক লিখলাম। লেখার পরে এই অনুপাতদ্বয়ের যোগফল করে সেরে আমরা দেখলাম এইরকম একটা রাশি পেলাম, যা 2 নং এবং 3 নং কি হলো? ডান পক্ষ দিকে সমান হলে পরে এই বাম পক্ষের এই বাম পাশের 2 নংয়ের বাম পার্শ্ব আর 3 নংয়ের বাম পার্শ্ব এই দুটো সমান হয়। তাহলে এই দুটোকে আমরা সমান করলাম। তাহলে এই দুটো সমান দ্বারা কি বোঝায়? এই অনুপাত দ্বারা বোঝাচ্ছে কি? বিআই সংযোজক রেখা। এই বিআই সংযোজক রেখা কি করতেছে? আমার বিকোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং আই বিন্দুর ক্ষেত্রে আমরা যে অবস্থানটা পেলাম যে আই বিন্দুটি আমার এ কোণের সমদ্বিখণ্ডক এবং বি কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। বি কোণের সমদ্বিখণ্ডকের উপর বি কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। আমরা এটা প্রমাণ করে দেখলাম। তাহলে অর্থাৎ এখানে আই বিন্দুটি এবিসি অন্তঃকেন্দ্র বোঝাবে। তাই বলত্রয় কি করবে? বলত্রয়ের লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্র দিয়ে ক্রিয়া করে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত চাওয়ার বিষয় ছিল, আমরা সেটা এস্টাবলিশ করলাম। আসো তারপর আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। দেখো, আমরা আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটা হলো
যে কোনো ত্রিভুজের কৌণিক বিন্দুতে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে। এদের লব্ধি ওই ত্রিভুজের ভর কেন্দ্রে ক্রিয়ারত হলে আমাদের দেখাতে হবে কি, যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, বল তিনটে সমান। যদি যে সদৃশ সমমুখী সমান্তরাল বল তিনটি কোনো ত্রিভুজের যদি কৌণিক বিন্দুতে ক্রিয়া করে এবং তাদের লব্ধি যদি আমাদের কি করে, ভর কেন্দ্র দিয়ে যায়, তাহলে পরে দেখাতে হবে বল ত্রয় সমান। এখন ভর কেন্দ্র কি, ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকেই ত্রিভুজের ভর কেন্দ্র বলে। তাহলে আমরা এই সম্পর্কে দেখলাম। দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, এবিসি ত্রিভুজ, এটি হলো তার মধ্যমা এখানে। তাহলে এ বি সি বিন্দুতে যথাক্রমে, তাহলে এ বি সি বিন্দুতে পি কিউ আর তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করছে। ঠিক আছে, আমরা এই চিত্রটা এখানে ড্র করলাম। তাহলে এখন আমরা এটা সমাধানের জন্য আমরা আমাদের গতানুগতিক পদ্ধতিতে যাব। যে আমরা এখানে যে চিত্রটা ড্র করছি, সে চিত্রটা সম্পর্কে একটা হালকা ব্রিফিং আসতে হবে। আমরা কোথায় কি করলাম, আমরা ধরি যে ত্রিভুজ এবিসি এর এ বি সি বিন্দুতে পি কিউ আর, ঠিক আছে, সমমুখী সমান্তরাল বলত্রয় ক্রিয়ারত, আমরা এটা দেখলাম। আচ্ছা, এদের লব্ধি ত্রিভুজটি কি বলছে, ভর কেন্দ্র গামী, ব্যাস, ভর কেন্দ্র গামী। যেহেতু এখানে একটা কথা বলেছে, যেহেতু এ বিন্দুতে পি এবং জি বিন্দুতে, এইখানে আমরা জি দিয়েছি, জি বিন্দুতে আমরা লিখবো এখানে জি বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর বল ক্রিয়াশীল, আমরা এটা লিখতে পারি এখানে ক্রিয়াশীল। সুতরাং বি ও সি বিন্দুতে কার্যরত কিউ ও আর বলের লব্ধি বিসিও এজিডি, ঠিক আছে, এর ছেদ বিন্দু ডিতে ক্রিয়াশীল, কারণ আমাদের বলেই দিছে যে আমাদের লব্ধি কোথায়, ভর কেন্দ্রগামী, যে কারণে আমাদের লেখাটা এই ধরনের হবে। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু এটা ক্রিয়াশীল হবে, তখন আমরা এখানে বলবো তাহলে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি। আমাদের এই সম্পর্কটা 1 নাম্বার দিয়ে রাখি। এবং এখানে বলা হচ্ছে কি, যেহেতু এডি মধ্যমা, ঠিক আছে, তাহলে অতএব বিডি ইকুয়াল টু সিডি, এটাও আমরা একটা আর্টিকেল দিয়ে রাখি, আমাদের এই সম্পর্কগুলো লাগবে।
বিডি ইকুয়াল টু সিডি। তাহলে আমরা এখন এখান থেকে 1 নং থেকে কি পাই? তাহলে অতএব 1 ও 2 নং থেকে পাবো, দেখো বিডি ইকুয়াল টু সিডি, এখান থেকে পাবো কিউ ইকুয়াল টু আর। কিউ ইকুয়াল টু আর, এটাকে আমরা 3 নাম্বার আর্টিকেল দিয়ে রাখি। তাহলে যেহেতু বিডি ইকুয়াল টু সিডি, তাহলে এইখানে মানগুলো বসিয়ে দিলে আমরা কিউ ইকুয়াল টু আর সম্পর্ক পাবো। কিউ ইকুয়াল টু আর সম্পর্ক পাবো। তাহলে আমরা এখান থেকে কিউ ইকুয়াল টু আর পেলাম। তাহলে একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে? তাহলে অতএব অনুরূপভাবে ঠিক আছে, প্রমাণ করা যায় পি ইকুয়াল টু কিউ, ঠিক আছে? পি ইকুয়াল টু কিউ করা যাবে। তাহলে এটাকেও আমরা 4 নাম্বার নিয়ে দিলাম। তাহলে 3 এবং 4, তাহলে অতএব 3 ও 4 নং থেকে পাই কি পাবো? এখানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর এর সম্পর্কটা পেয়ে গেল। এটাই কিন্তু আমাদের দেখানোর বিষয় ছিল। বিষয়টা খুব সোজা আর কি, একটু, ঠিক আছে? বিষয়টা খুব সোজা। তাহলে আমরা এখান থেকে এই গাণিতিক প্রবলেমটাকে আমরা সহজেই, আমাদের একটা জিনিসের সহজ হয়ে গেছে। এখানে বলছি কি, ভার কেন্দ্র দিয়ে যায়। ভার কেন্দ্র যখন বলত্রয়ের লব্ধি ভার কেন্দ্র দিয়ে যান, ভর কেন্দ্র দিয়ে যাবে, তখন আমাদের প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি করলাম, যে আমাদের ত্রিভুজ এবিসি ধরে নিলাম। এইখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে পি কিউ আর বলত্রয় ক্রিয়া করতেছে, সমান্তরাল বলগুলো। তাহলে এই বিন্দুতে আমাদের পি বল এবং তার মধ্যমা থাকলে জি বিন্দুতে আমার লব্ধি পি প্লাস কিউ প্লাস আর ক্রিয়াশীল হবে। এটা গতানুগতিক আমার এই প্রশ্নের ধারা মতে কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, সুতরাং বি ও সি বিন্দুতে যে বল দুটো থাকবে কিউ এবং আর, তাহলে এই দুই বলের লব্ধি অবশ্যই আমার, হ্যাঁ, বিসি বাহুর মধ্যবিন্দু। দ্যাট মিনস আমার এইখানে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি রেখা বিসি এর যেখানে সেট করবে সে ডি বিন্দুতে করবে। এটাই আমাদের এখানকার কথা। তাহলে এখানে কিউ বিন্দু, এই যে বিসি এবং এখানে বিসি এজি ডি রেখার সেট বিন্দু ডিতে ক্রিয়াশীল হবে। ক্রিয়াশীল হইতে গেলে পরে আমরা এখানে বলতে পারতেছি যে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি। আবার এখানে যেহেতু এডি মধ্যমান, সুতরাং বিসিকে সমদ্বিখণ্ডিত করে, সো বিডি ইকুয়াল টু সিডি। তাহলে সেখান থেকে আমরা 1 নম্বর সম্পর্ক থেকে কিউ ইকুয়াল টু আর বের করলাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখান থেকে এই পাশে মধ্যমা ধরি বা মধ্যমা ধরে অঙ্কন করি, তাহলে একই রকম ভাবে তথ্যগুলো আমরা এখান থেকে পাবো। পি ইকুয়াল টু কিউ, পি ইকুয়াল টু কিউ এর সম্পর্ক পাবো। বা এই সি বিন্দু থেকে আমরা জি বিন্দু দিয়ে যদি এখানে একটা মধ্যমা অঙ্কন করি, তাহলে এক্ষেত্রেও আমরা এখানে পি ইকুয়াল টু কিউ পাবো। তাহলে দেখলাম যে 3 এবং 4 এই দুই সম্পর্ক থেকে আমরা বলতে পারবো পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। এটা খুবই সহজ একটা গাণিতিক বিষয়, তারপরও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে আমরা আর একটা গাণিতিক প্রবলেম দেখি। দেখো, আমাদের এই গাণিতিক প্রবলেম বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর এবিসি কৌণিক বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের 3টি সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে। এদের লব্ধি ওই ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী হলে প্রমাণ করো যে পি বাই tan A ইকুয়াল টু কিউ বাই tan B ইকুয়াল টু আর বাই tan C। এটা এ নাম্বারে দিয়েছে প্রমাণ। বি নাম্বারে দিয়েছে পি অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কিউ অফ সি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমাদের এরকম দুটো রাশি এখান থেকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে আমার, যে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ দেওয়া আছে, তার কণিবিন্দু বলগুলো ক্রিয়া করতেছে। এখন বলছি কি, বলগুলি যে বলের লব্ধিগুলো ক্রিয়া করতেছে ত্রিভুজের লম্ব কেন্দ্র। তাহলে এখন লম্ব কেন্দ্র কি? লম্ব কেন্দ্র হলো ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্বগুলো অঙ্কন করা হয়, এই 3টে লম্ব যে বিন্দুতে ক্রিয়া সেট করবে, ওই বিন্দুটাকে আমরা এখানে লম্ব বিন্দু হিসাবে চিহ্নিত করব। তাহলে আসো আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখি। আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখান থেকে এটার উপর লম্ব টানলাম, এখান থেকে এটার উপর লম্ব টানলাম, ঠিক আছে?
তাহলে আমরা এইটুকুর ভিতরে রাখি। এই জায়গাটাকে আমরা কি নাম দেই? মনে করি এখানে আমরা এইচ, এই বিন্দুটার নাম দিলাম দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে ডি বিন্দু, এটাকে এফ বিন্দু দিয়ে রাখি। তাহলে আমার এখন বলের কথাগুলো বলছি, বলগুলো কিভাবে কাজ করবে। তো মনে করি বল এখানে হলো পি, এই বরাবর হলো কিউ, আর এই বরাবর হলো আর বল ক্রিয়া করতেছে। তাহলে আমার লব্ধি বলটা এই বরাবর ক্রিয়া করবে। তাহলে এই দুটো বলের লব্ধি আমার ধরি এই বরাবরই ক্রিয়া করবে, সেখানে কিউ প্লাস আর হবে, আর এটা হবে পি প্লাস কিউ প্লাস আর। আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আমাদের যে চিত্র এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্ন সাপেক্ষে আমি চিত্রটা এখানে ড্র করলাম। তাহলে এখন আমরা এটা কার্যকারী দিকগুলো দেখি আমরা এটা কিভাবে কাজ করব। আমরা আগে যেরকম অন্তকেন্দ্রের ক্ষেত্রে দেখলাম, ভর কেন্দ্রের ক্ষেত্রে দেখলাম, এখন আমরা লম্ব কেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে কাজ। এখানে প্রশ্ন বলে দিচ্ছে লম্ব কেন্দ্র হলে লম্ব কেন্দ্র দিয়ে যায়, সুতরাং আমাদের এই রিলেশনগুলো কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আসো আমাদের সলিউশন, গতানুগতিক ধারার সলিউশন ক্ষেত্রে আমরা আসি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি, হ্যাঁ, এখানে যে বলি ত্রিভুজ এবিসি এর লম্ব কেন্দ্র বা এইচ, লম্ব কেন্দ্র এইচ। ঠিক আছে, লম্ব কেন্দ্র এইচ, এইচ। এখন আমরা এখানে বলতে পারি যে বর্ধিত এ এইচ বিসিকে ডি বিন্দুতে সেট করে, বিসিকে ডি বিন্দুতে সেট করে। আমরা এই কথাটা এখানে বলে নিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি বি এবং সি বিন্দুতে আমার ক্রিয়ারত বলের লব্ধি। ঠিক আছে, এটা ক্রিয়া করে। এখন বি ও সি বিন্দুতে তাহলে বি ও সি বিন্দুতে কার্যরত কিউ ও আর বলের লব্ধি, বিসি রেখাস্থ, বিসি রেখাস্থ কোন বিন্দুতে ক্রিয়ারত, কোনো বিন্দুতে ক্রিয়ারত। আবার বল ত্রয়ের লব্ধি পি কি পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, বল ত্রয়ের লব্ধি এইচ বিন্দুতে এবং পি বল এ বিন্দুতে ক্রিয়া করে, এ বিন্দুতে ক্রিয়া করে। কাজেই কিউ ও আর বলের লব্ধি কিউ প্লাস আর এ এইচ, অর্থাৎ এ এইচ ডি রেখার উপর কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে।
কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে, ঠিক আছে। অর্থাৎ বলতে পারি অর্থাৎ কিউ প্লাস আর বলটি বিসিও এইচডি রেখার ছেদ বিন্দু ডিতে ক্রিয়া করবে, ডিতে যদি ক্রিয়া করে তখন আমরা এখান থেকে পাবো কিউ ডট বিডি ইকুয়াল টু আর ডট সিডি। কারণ আমার এখানে দেখো এতগুলো কথা, এই জায়গাটা একটু পেঁচালো কথা আমি লিখেছি, কারণ আমাদের বলে দিয়েছে লম্ব কেন্দ্র। তার মানে আমরা এটা পরিষ্কার জানতে পারছি যে এটা লম্ব কেন্দ্র। তাহলে পি কিউ এবং আর বলের লব্ধি বিসি এর যে কোনো জায়গা দেওয়া হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ বিন্দুতে আমাদের লব্ধি বল ত্রয়ের এবং পি বিন্দুতে পি বল। তাহলে এই দুই বলের সংযোজক রেখা উপর যে কোনো বিন্দুতে আমার কি করবে, আমার এখানে কিউ এবং আর বলের লব্ধি ক্রিয়া রেখা কাজ করবে। সেই কথাটাই ঘুরিয়ে আমরা এখানে কথাগুলো এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। তাহলে এখন এখানে থেকে খেয়াল করো যে আমরা এই জায়গাটা কি করতে পারি। এখন এই জায়গাটা এখন আমরা বলতে পারি কত, কিউ বাই আর, ঠিক আছে। তাহলে কিউ বাই আর ইকুয়াল টু সিডি বাই বিডি, এই রিলেশনে নিয়ে আসতে পারি। তাহলে দেখো সিডি বাই এডি, বিডি বাই এডি সম্পর্ক নিয়ে আসতে পারি। কারণটা কি, এডিটা হলো লম্ব, বিসি এর উপর লম্ব হলো এডি। তাহলে এখন দেখো এখানে এটা হলো ভূমি, এটা হলো লম্ব হবে, ভূমি লম্বের সম্পর্ক। তাহলে এখন এখানে আমরা কি বলতে পারি, আমরা এই ক্ষেত্রে সিডি বাই এডি, তাহলে ভূমি বাই লম্ব, তার মানে কত, এখানে কট সিকোণ, তাহলে এই পাশে হবে ভূমি বাই লম্ব, তার মানে কত হবে, কট বিকোণ। তাহলে আমরা এখানে বলতে পারি কট সিকোণ ডিভাইডেড বাই কট বিকোণ ইকুয়াল টু, আমরা এখান থেকে বলবো ট্যান বিকোণ বাই ট্যান সিকোণ। আমরা এই সম্পর্কটা এখানে আসলাম। তাহলে আমরা এখন এখান থেকে কি বলতে পারবো যে অতএব কিউ বাই আর ইকুয়াল টু ট্যান বি বাই ট্যান সি, ঠিক আছে, হুইচ ইমপ্লাইজ কিউ বাই ট্যান বি ইকুয়াল টু আর বাই ট্যান সি। এটাকে আমরা এক নম্বর একটা রিলেশন দিয়ে রাখলাম, ঠিক আছে, এক নম্বর একটা রিলেশন দিয়ে রাখলাম। এখন আমরা এইখানে দেখব অনুরূপভাবে আমরা এইখানে যে কাজটা করছি যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব এডি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সম্পর্কটার ক্ষেত্রে বলতে পারবো, ঠিক আছে, এটার উপর লম্ব। তখন আমার এই ক্ষেত্রে কোণ হবে হলো ট্যান বি, ট্যান সি, ট্যান এ। তাহলে আর সম্পর্ক দিয়ে, যেহেতু এখানে আমরা কি পেলাম যে কিউ বাই ট্যান বি ইকুয়াল টু আর বাই ট্যান সি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি কত পাবো, আর বাই ট্যান সি পি বাই ট্যান এ, ঠিক আছে, অনুরূপভাবে। তাহলে অতএব অনুরূপভাবে আমরা পাবো হচ্ছে হলো আর বাই ট্যান সি ইকুয়াল টু পি বাই ট্যান এ। তাহলে এটা 2। তাহলে এই দুটো সম্পর্ককে যদি আমরা এক করি, 1 ও 2 নং থেকে পাই, দেখো তো এখানে লেখা যেতে পারে
p/10a equal to q/10b equal to r/10c। তাহলে এ নাম্বার সে আমাদের যে গাণিতিক সেটা কি হলো, এখানে প্রুফ হয়ে গেল। আমরা এখানে এটা প্রুফ করে ফেললাম। কত? এ নাম্বারে যে আমাদের যে গাণিতিক এটা দেওয়া ছিল, দেখো ওই যে এখানে এতে যে আমাদের যে সম্পর্কটা বলা হচ্ছিল আমরা সেটা এখানে প্রুফ করে ফেললাম। ঠিক আছে, এটা আমরা এখানে প্রুফ করে দিলাম। এখন আমরা দেখি আমাদের 2 নাম্বার যে কর্মটা আছে সেটার ক্ষেত্রে আমাদের কি করতে পারি। তাহলে দেখো এখানে বি এর জন্য আমরা কি প্রমাণ করব। বি এর জন্য ঠিক আছে, যেহেতু আমরা কি পেলাম এখান থেকে p/10a equal to q/10b equal to r/10c, আমরা এই রিলেশনটা এখান থেকে পেলাম। দেখো তো এখানে আমরা এটা লিখতে পারি p/sin a/cos a q/sin b/cos b r/sin c/cos c। আমরা এই সম্পর্কটা নিয়ে আসতে পারি। আমরা এই সম্পর্ক সাইন ত্রিভুজ আর কোসাইনের সূত্র প্রয়োগ করব আমরা এখন। এখানে দেখো এখানে লিখতে পারি p cos a by sin a equal to q cos b by sin b equal to r cos c by এখানে লিখবো sin c। আমরা এটা এখানে লিখতে পারি। ঠিক আছে, এখন কোসাইনের সূত্র আর এখানে সাইনের সূত্র। দেখো আমরা এখানে শিখেছিলাম যে কি a by sin a equal to b by sin b equal to c by sin c equal to twice r এর একটা সূত্র আমরা এখানে শিখেছিলাম। তারপর আমরা শিখেছিলাম কত cos a equal to b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আমরা এইরকম সূত্রগুলো শিখেছিলাম। তাই আমরা এখন এই সূত্রগুলো এইখানে প্রয়োগ করব। আসো আমরা এইগুলো প্রয়োগ করি। তাহলে আমরা এই ক্ষেত্রে এসে বলতে পারবো p ইন্টু তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc ডিভাইডেড বাই, যেহেতু সাইন a আছে তার মানে কত হবে এখানে a বাই টুয়াইস r ইকুয়াল টু আমাদের থাকবে p ইন্টু হলো cos b, তার মানে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca ডিভাইডেড বাই b বাই টুয়াইস r সম্পর্ক ইকুয়াল টু থাকবে r ইন্টু ওটা হচ্ছে ছিল cos c, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab ডিভাইডেড বাই c বাই টুয়াইস r। আমাদের এই হচ্ছে হলো এখানকার রিলেশন। এখন দেখো প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে এখান থেকে 2 এখান থেকে 2 এখান থেকে 2 চলে যাবে, এখান থেকে টুয়াইস আর আমরা ক্যান্সেল করে দেবো। তাহলে এই রাশিটা যদি এখানে থাকে তাহলে এই রাশিটা পাশে বসে যাবে প্রত্যেকে। তাহলে এখানে থাকবে হচ্ছে হলো p অফ b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই abc ইকুয়াল টু এটা হলো q। তাহলে q অফ c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই abc ইকুয়াল টু r অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই abc। এটা থাকবে। এখন উভয় পাশ থেকে এই তিনটে পাশ থেকে হরটাকে আমরা সরিয়ে দেবো, সবাই সমান। তাহলে p অফ b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু q অফ c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু r অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাই হলো আমাদের বিতে প্রুফ করতে বলছিল। ঠিক আছে, এটাই আমাদের বি নাম্বারের প্রুফ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে গাণিতিক যে সমস্যাগুলো দেখলাম
সেটার ক্ষেত্রে আমি তোমাদেরকে আর একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যে আমরা কি করলাম, আমাদের এই গাণিতিক প্রবলেমটা বেশ একটু লম্বা হয়েছে। এই ছিল আমাদের গাণিতিক সমস্যা। সেটাকে আমরা চিত্র অঙ্কন করলাম। চিত্র অঙ্কন করে তারপরে সেটাকে কিভাবে কাজ করবে, শুধু আমাদের এখানে একটাই সুবিধা ছিল, সেটা হলো কি দেওয়া আছে আমাদের লম্ব কেন্দ্র, যে বলত্রয় লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র দেওয়ার কারণে আমরা কি করেছি, আমরা এটাকে কিভাবে কাজ করছি একটু আবার বলি তোমাদের। যে আমরা এখানে ধরে নিয়েছি পরিষ্কার এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র এত, তাহলে লম্ব কেন্দ্র যদি হয় এ বিন্দু থেকে এইচ যোগ করলাম, যোগ করে এটাকে বর্ধিত করছি, যেটা কি করছে বিসি রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে, এটা আমরা এখানে দেখাইলাম। তাহলে এখন এখানে বিসি বিন্দুতে কার্যরত আমার কিউ এবং আর বল দ্বয়ের লব্ধি বিসি রেখাস্থ যে কোনো বিন্দুতে হবে, ঠিক আছে, যে কোনো বিন্দুতে হবে, এখানে কোনো শর্ত ছিল না কিন্তু আসে না। এখন এটা কিভাবে কাজ করবে সেটা এখন আলোচনা করছে এখানে। তাহলে বিসি রেখার যে কোনো বিন্দুতে এটা ক্রিয়াশীল হবে। এখন বলত্রয়ের লব্ধি যেহেতু আমার এখানে আমার কি করতেছে এইচ বিন্দুতে, পি প্লাস কিউ প্লাস আর বলত্রয়ের লব্ধি কি করতেছে এইচ বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এইচ বিন্দুতে এবং এ পি পি বলটি কি ক্রিয়া করতেছে এ বিন্দুতে। তাহলে আমাদের এইচ এর বর্ধিতাংশ রেখার উপর আরেকটা বল থাকবে, সেই বলে আর পি সেই বিন্দুর বল আর হলে এ বিন্দুর বল, তাহলে এই দুটো বলের লব্ধি হবে আমার এখানে এইচ বিন্দুতে, ঠিক আছে। তাই এখানে বলা হয়েছে যে এ বিন্দুতে ক্রিয়াশীল, কাজেই কিউ এবং আর বলের লব্ধি কিউ প্লাস আর এইচ রেখা বা এ এইচ ডি রেখার উপর যে কোনো বিন্দুতে অবস্থিত, তাহলে অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর বলটি বিসি এবং এইচ ডি রেখার ছেদ বিন্দু ডি বিন্দুতে ক্রিয়া করে। এটাকে আমরা যে আমাদের এই বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত বলের লব্ধি যে ডি বিন্দুতে ক্রিয়া করবে সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম এইভাবে কথা বলে। তখন আমরা এখান থেকে আমাদের গতানুগতিক সূত্র থেকে আমরা এই সম্পর্কটা এখানে লিখলাম। লেখার পরে আমরা এখানে কি করছি, রেশিও নিয়ে আসলাম। তারপরে যেহেতু এটা লম্ব এডি, তাই এডি দ্বারা লম্ব দ্বারা ভাগ করে দিলাম, কটের সম্পর্ক আসলো, কটের সম্পর্ক থেকে আমরা টেনের সম্পর্কে চলে গেলাম। তাহলে কিউ বাই আর এর সম্পর্ক আমরা এখানে কিউ বাই এই সম্পর্কটা দিয়ে 1 নাম্বার লিখলাম। তাহলে এইটা যেরকম করলাম ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি এখানে এসি রেখার উপর বি বিন্দু থেকে লম্ব বিই অঙ্কন করি, তাহলে তার ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক এইরকম একটা সম্পর্ক পাবো, আর বাই টেন সি ইকুয়াল টু পি বাই টেন এ। তাহলে 1 নং 2 নং সম্পর্ক থেকে আমরা এই তিনটে সম্পর্ক এখানে সমান হয়ে যাওয়ার কারণে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত 1 নাম্বারের প্রুফ ছিল। এখানে আমাদের 1 নাম্বারের প্রুফ ছিল, আমরা এটা প্রুফ করলাম। তারপরে এখন আমাদের বলছে এখানে এসে যে আমাদের 2 নাম্বার একটা কর্ম আছে সেটা, তাহলে এই 1 নাম্বার থেকেই এখানে টেনটাকে আমরা সাইন কজে ভাগ করলাম, করে পরে এটাকে ঘুরাই দিলাম, তারপরে কোসাইনের সূত্র বসালাম, আর ত্রিভুজের সাইন সূত্র থেকে এটা ব্যবহার করে তারপরে খুবই সহজ সরল প্রক্রিয়া আমরা এটা সমাধান করে ফেললাম। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গাণিতিক প্রবলেমগুলো একটু জটিল মনে হলেও তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে, বিষয়টা ইজি হয়ে যাবে এবং তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। আজকের ক্লাস দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।